ডক্টর ইউনূস দুর্নীতির আইকন, এই ইউনূস সরকারের উনি দুর্নীতির আইকন, এটা ভাই মানতে হবে, ওনাকে হিসাব দিতে হবে। আমি বলি যদি উনি এই দেশে থাকতে চান এই হিসাব টুডে টুমরো দিতে হবে। উনি যখন দায়িত্ব নিয়েছিলেন সেই সময় থেকে আজকের সময় পর্যন্ত আমি যদি তাকাই ওই দিনের কি ছিল বাংলাদেশের অবস্থা আর আজকে আমি কি অবস্থায় আছি, আপনি পজিটিভ কি পেয়েছেন বলেন? উনি কিন্তু কোনো অগ্রসর হতে পারেন না, দেশটা যেখানে ছিল সেখানে আছে, বরং আরো পেছন দিকে গেছে। মানে এই কথাগুলো তো এতদিন এত শোনা যায় না, এখন এত দাপটের সাথে কেন শোনা যাচ্ছে জনাব মাসুদ কামাল? মানে মুক্তিযোদ্ধাদের প্রজন্ম হচ্ছে সবচেয়ে খারাপ প্রজন্ম, বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক। এই যে পাকিস্তান জিন্দাবাদ, 16 ডিসেম্বর কালো দিবস, আরো অনেক ডট 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 দিবস, এগুলো তো আসলেই মানে বীরঙ্গনা নন, তারা অন্য কিছু। বা বিজয়ের মাস, এই সময় আসলে এই মাসেও নানান রকম আলোচনা হচ্ছে যে 16 ডিসেম্বর বিজয় দিবস নয়, এই আলোচনা আছে। 16 ডিসেম্বরকে কালো দিবস বলা হচ্ছে, আবার অনেক অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে। দিবস মানে কিছু অশ্লীল দিবস হিসেবে বলা হচ্ছে। আমাদের বীরাঙ্গনাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে তারা কি আসলে মানে সেখানেও তাদেরকে নিয়েও অশ্লীল শব্দ বলা হচ্ছে। এই সময় আমরা পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগানটাও শুনছি বিজয়ের মাসে এসে। আসলে এই ন্যারেটিভটাই কি থাকা উচিত? আগে তো এত আসে নাই, এখন কেন আসছে জনাব মাসুদ কামাল? আপনি যে কথাটা বললেন না যে এখন আপনি কেন বেশি শুনতেছেন, এর কারণটা হলো যে এই কথাগুলি বলার মতো অনুকূল পরিবেশ এখন তৈরি করে দেওয়া হয়েছে, এগুলো মূল কারণ। আগে পরিবেশটা অনুকূল ছিল না, কখনোই ছিল না, এখন সেই অনুকূল পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছে। ধরেন স্বাধীনতার পর আমরা বিভিন্ন জনকে কিন্তু ক্ষমতায় দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় দেখেছি, তারপরে জিয়া রহমান আসছিলেন, এই লোকগুলি কিন্তু একটা জায়গায় মানে এক ছিল, সেটা হলো আমাদের পাকিস্তান থেকে যে আমরা যুদ্ধ করে স্বাধীনতাটা পেয়েছি এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিধা ছিল না। তারপরে এরশাদ এসেছে, এরশাদ কিন্তু এদেশের যুদ্ধের সময় ছিলেন না, উনি পশ্চিম পাকিস্তানে ছিলেন, তো উনি ওইখান থেকে এসেছেন এবং ওই সময় থেকে আসলে বিভাজনটা শুরু হয়। মুক্তিযুদ্ধদেরকে ডিফেম করা, মুক্তিযোদ্ধা মানে হলো এটা বিভাজন শুরু করেন, কিন্তু উনিও খুব সফল হইতে পারেন নাই। উনি যাদের নিয়ে মন্ত্রিসভা করেছিলেন তাদের মধ্যে অনেকে ছিলেন এরকম। এইবার সব ঠিক আছে, কিন্তু এই 24-এর যে গণ অভ্যুত্থান যেটা হলো এরপরে আমরা দেখলাম যে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো, এবং সেই অনুকূল পরিবেশটা কে তৈরি করে দিল? ওই যে শুনেন নাই রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক সেন্টেন্স। যখন এবার রিসেট বাটন টিপে দেন তখন কিন্তু বোঝা যাচ্ছে না রিসেটটা কোন জায়গা থেকে রিসেট হচ্ছে। একদম শুরু থেকে হচ্ছে রিসেট, এই রিসেট কি 47 টাকা, যেখানে 47 মনে করে যে একজন এক হুজুর দেখলাম ওয়াজ করতেছে, সে বলে 71-এ কিসের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন তো আমরা হয়েই ছিলাম 47-এ বলতেছে। এই লোকে আবার কিছুদিন আগে কিন্তু শেখ হাসিনা সুনাম করছে, এর মুখে আমি শুনছি। তো এইগুলো লোকে দুধের মাছ, বুঝছেন, যেখানে দুধ পায় সেখানে যে ভন ভন করে। তো এগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ারও দরকার নাই। যখন দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, তারাও তাদের একটা পলিসি নিয়ে আসবে, তারা তো জনগণের কাছে একটা ম্যান্ডেট দিয়ে তারপরে আসবে, জনগণের কাছে অঙ্গীকার করে তারপরে আসবে। জনগণের কাছে অঙ্গীকার করতে পারবে যে 71 ভুল ছিল, করুক না, জামাত ইসলাম করুক। জামাত ইসলাম ইলেকশনে নামতেছে, জামাতের কোন নেতাই কথা বলুক না যে 71 আমরা ভুল করেছি, আমাদের ভোট দেন, দেখেন ভোট কটা পায়, পাবে না। জামাত বড় জোর বলবে যে 71-এর সময় তো আমরা ছোট ছিলাম, আমার কোনো ভূমিকা ছিল না, তখন আমি ছোট ছিলাম। তারা সব জানে, খালি 71-এর প্রশ্ন আসলেই তারা ছোট হয়ে যায়। আর ওনাদের কিছু লোক আছে, কিছু ওনাদের চামচা টামচা আছে, কিছু কিছু মানে আপনার মানে এরা বলে বলে মানুষকে না মানুষের মধ্যে সয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আপনাদের আমেরিকায় একজন আছে, ফ্রান্সে একজন আছে, এরা মানুষের মধ্যে সয়ে নেওয়ার চেষ্টা করতেছে যে তোমরা শুনো যে আসলে 71 ভুল ছিল। এটা সয়ে নেওয়ার চেষ্টা করতে, যদি এটার উপর ডিপেন্ড করে আস্তে আস্তে চেঞ্জটা আনা যায়। জামাত ক্ষমতায় আসলে কি করবে আমি জানি না, কিন্তু জামাতের কোন লিডার কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে 71-এ স্বাধীনতা সংগ্রামটা ভুল ছিল, মুক্তিযুদ্ধ ভুল ছিল, তারা কিন্তু এখনো কেউ বলে নাই। বরঞ্চ তারা বলছে মুক্তিযুদ্ধ, এটাই বলতেছে তারা এখন পর্যন্ত, আমি যতটুকু শুনেছি দুই একজন। কাজেই 71-এ ভুল ছিল কি না ছিল এটা টক শোতে অথবা বিভিন্ন জায়গায় দু একজন উন্মাদ বলতে পারে। আমি যাদের উন্মাদ বলি, কারণ অপরাধী বলে তারা জেলখানায় ঢুকাইতে হয়, উন্মাদই বলি আমি, তারা উন্মাদ বলতে পারে। কিন্তু এটা আমাদের বাংলাদেশের আপামর জনগণের পালস নয়,
তেল ঘোষণা হবে সেটি জানিয়ে দেওয়া হয়েছে এবং দুজন উপদেষ্টা পদত্যাগও করেছেন, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনার মন্তব্য। তো তফসিল ঘোষণা হওয়ার মানে নির্বাচনে একটা কিন্তু রোড ম্যাপ দেওয়া, যে আমরা তাহলে আমরা জানতে পারবো কোন দিন নির্বাচন হবে, এবং সেই দিনটা হবে আজকে থেকে প্রায় 2 মাস পরে, প্রায় 2 মাস। কারণ ডিসেম্বরে হচ্ছে, জানুয়ারি যাবে 1 মাস, আর 1 মাস, 2 মাস, ঠিক 2 মাস আগে তারা তফসিল ঘোষণা করতেছে। তো এই 2 মাসের মধ্যে অনেক কিছু হতে পারে, এই দেশে অনেক কিছু হতে পারে, এত মানে নিশ্চিত হওয়ার কিছু না। তবে আমি নিজে আশাবাদী যে নির্বাচন হবে, হবে বলে এই কারণে কি, নির্বাচন না করে আসলে ডক্টর ইউনূসের কোনো উপায় নাই। উনি অনেকদিন সময় নিয়েছেন। 2 মাসে অনেক কিছু হতে পারে মানে কি মাসুদ কামাল, যে নির্বাচন না হবার মতো অনেক কিছু হতে পারে 2 মাসে? হতে পারে, আচ্ছা, হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমি নিজে আশাবাদী নির্বাচন হবে। আমি বারবার বলছি নির্বাচন হবে। কি কারণে বলছি আমি, নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূসের আর কোন উপায় নাই, আপাতত উপায় নাই। কেন আপনি ভাবেন তো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, উনি অনেক কিছু করেছেন, উনি অনেক কিছু করেছেন, কিন্তু কাজ কি কিছু হয়েছে? উনি যখন দায়িত্ব নিয়েছিলেন সেই সময় থেকে আজকের সময় পর্যন্ত আমি যদি তাকাই, ওই দিনের কি ছিল বাংলাদেশের অবস্থা, আর আজকে আমি কি অবস্থায় আছি, আপনি পজিটিভ কি পেয়েছেন বলেন? পোর্টগুলি বিদেশের কাছে দিয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনি আসছেন হলো গিয়া 1 বছরের জন্য, আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন 32 বছরের জন্য। দেখি হয়? ধরেন আমার ঘরটা এলোমেলো, আমি একজনকে দায়িত্ব দিলাম, ভাই আমার ঘরটা একটু গুছিয়ে দাও। সে এসে বললো কি আপনার খাটটা ভালো না, এই খাটটা বিক্রি করে দিল। সে খাটটা একজনকে দিয়ে দিল। তারপরে সে আমার চেয়ারগুলো সব দিয়ে দিল, যেন এগুলো ভালো চেয়ার না, নতুন চেয়ার আনতে হবে, কাজে এগুলোকে বিদায় করতে হবে। সব তো চলে গেল। আমি দিয়েছি তাকে ঘরটা ঠিকঠাক করার জন্য, সে ঘরের জিনিস লিজ দিচ্ছে। এটা তো আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই যে ঘটনাটা সে ঘটছে, যে 30 বছরের জন্য একটা হলো 22 বছরের জন্য এগুলো লিজ দিলেন। এখন যদি আমি মনে করি, আমি যদি দেখি পরে কাজে যে এই কাজগুলি ভালো হয় নাই, এই কাজগুলো আমার জন্য ক্ষতিকর হয়েছে, আমি কি চেঞ্জ করতে পারবো? পারবো না তো। এই চুক্তিগুলি এমন ভাবে হয়, যখন আদানির চুক্তি এতদিন হয়ে গেছে, আপনি জানেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কার টাকাটা দিছে? প্রথম আদানির টাকাটা দিছে। কেন? আপনি চুক্তিটা ক্যান্সেল করতে পারেন নাই। তো চুক্তি একটা হয়ে গেলে পরে কি ক্যান্সেল করা যায় তো সহজে? যায় না। তখন বরং কি করে, যে ঠিক আছে, যা লেনদেন হয়েছে ওই লেনদেন নেওয়ার লোক চলে গেছে, আমারই দেন। আমি তো মাঝে মাঝে ভাবি যে আদানির যে ওখানে যে কমিশনের টাকাটা কে পাইছে এই 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 1.5 বছর, মাঝে মাঝে আমি চিন্তা করি। যাও, আমি যা বলছিলাম সেই বিবেচনায় উনি কিন্তু কোনো অগ্রসর হতে পারেন নাই। দেশটা যেখানে ছিল সেখানে আছে, বরং আরো পেছন দিকে গেছে। পেছন দিকে কিভাবে গেছে? আইন শৃঙ্খলা, ভয়ঙ্কর অবস্থা দেশের আইন শৃঙ্খলা। আপনার রাস্তায় বের হন, কেউ যদি আপনার কাছ থেকে আপনার ব্যাগটা ছিনতাই করে নিয়ে যায়, আপনি কোথাও যে কোনো প্রতিকার পাবেন না। পুলিশ আপনাকে কোনো প্রতিকার দিতে পারবে, পুলিশ কোথাও আপনাকে সান্ত্বনাও দিতে পারবে না। এটা তো আগে ছিল না। তো এইগুলি ভাবলে অনেক সমস্যা। কাজেই উনি আর কয়দিন এটাকে হ্যান্ডেল করবেন? উনাকে এখন কিন্তু নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা হলো 1 নম্বর কথা। সে কারণে আমি মনে করি নির্বাচন হবে, উনি নির্বাচন হওয়ানোর জন্য চেষ্টা করবেন। আর বিপরীত দিকে আর যেটা বলেন আপনি, যে 2জন উপদেষ্টা পদত্যাগ করেছি, পদত্যাগ কার্যকর হবে কবে? কার্যকর হবে তফসিল ঘোষণার পর থেকে। যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন থেকে কার্যকর হবে। কেন? আমি প্রশ্ন করি কেন? আপনি আজকে পদত্যাগ করলেন, তো কালকে বিকেলে তফসিল ঘোষণা করা হবে, তো আমার ওরা কালকে অফিস করবেন, কালকে ওনারা অনেকগুলি ফাইল সিগনেচার করবেন। আর বাংলাদেশে ফাইল সিগনেচার অর্থ তো আমরা জানি মোটামুটি। কেন ভাই? মানে এই ঘটনার মাধ্যমে আপনি কি উদাহরণ তৈরি করলেন সেটা আপনি আমাকে বলেন। আপনি তো একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন, সেই এক্সাম্পলটা আমাদের দেশের জন্য কতটুকু ভালো হলো। জনাব মাসুদ কামাল, কি মনে হচ্ছে তারেক রহমান ফিরছেন? এখন এটা কি বিএনপির মজ্জাগত সমস্যা কিনা জানি না। বিএনপির আগে আমরা দেখতাম না, বিএনপি প্রায় বলতো ঈদের পরে আন্দোলন করবে, শিগগিরই আন্দোলন। এখন এটাও কি ওরকম কিনা, যে শিগগিরই আসবেন, জানুয়ারিতে আসবেন? এটা এটা কেন? এটা না আমি আসলে বুঝি না। এবং আমার ধারণা বিএনপিও বুঝে না। আমার এটাও ধারণা বিএনপির অনেক সিনিয়র লিডার তারাও জানে না কিন্তু কবে আসবেন, এবং তারা ওনাকে জিজ্ঞাসা করেন কিনা আসলে। হ্যাঁ, ওনারা এমন কোন অনেকে জিজ্ঞাসা করেন কিনা, আমার সেটা নিয়েও সন্দেহ আছে। তফসিল ঘোষণা হইল, তারেক রহমান কি ভোটার হয়েছেন? এখনো তো হন নাই। আচ্ছা, যদি ভোটার না হন,
উনি ইলেকশন কিভাবে করবেন? যদি ইলেকশন না করতে পারেন, এমপি কিভাবে হবেন? ওই যে যদি বিশেষ এমপি না হতে ব্যবস্থাপনায় বা পারেন, নির্বাচন কমিশন নাকি এখতিয়ার আছে, নির্বাচন কমিশন তো বলেছে যে বিশেষ এখতিয়ার আছে তাদের। না আমি সেটাকে ধরবো না, আমি বলি আপনাকে, যদি উনি এমপি হতে না পারেন প্রধানমন্ত্রী কিভাবে হবেন? সালাম ভাই তো বলছেন উনি আগামী দিনের প্রধানমন্ত্রী, আমিও ভাবতে চাই উনি আগামী দিনে, কারণ আমার কাছে আর কোনো বিকল্প নাই। এই যে আমি ভাবলাম, ধরেন এখন নির্বাচন কমিশন কি বলতেছেন যে ওনার হাতে সে ক্ষমতা আছে। নির্বাচন কমিশন এমন ক্ষমতা কেন প্রয়োগ করবেন এবং কি কারণে প্রয়োগ করবেন যেটা নাকি দেশের আর সাধারণ কোনো জনসাধারণের জন্য প্রয়োগ হবে না? আমি তো নির্বাচন কমিশন প্রশ্ন করবো, আপনি কেন? তারা তো আমাদের ভোট কয়টা? একটা না? আমার তো ভোট একটা। ওনার জন্য যেটা প্রয়োগ হবে সেটাকে আমার জন্য প্রয়োগ হবে? আমার জন্য প্রয়োগ হয়ে না হলে ওনার জন্য কি কারণে হবে? যদি ওনার জন্য হয় তাহলে কি আমি প্রশ্ন করতে পারবো? সেই এখতিয়ার কেমন নাই? নির্বাচন কমিশন বললেই তো হবে না ভাই। আমার কথাটা হলো কি, নির্বাচন কমিশন যখন বলবে আমার হাতে সপ্তাহে, নির্বাচন কমিশন তাকে বিজয় ঘোষণা করে দেখ, তাও তো তার ক্ষমতা আছে কিনা যাই না। তো আমার কথা হলো কি, এগুলি ঠিক না। জনাব মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি সবসময় বলেন যে আধিপত্যবাদী শক্তি যে পরেও আসলে নিয়ন্ত্রণটা করে রাখবে না, মানে এখন তারেক রহমানের নিয়ন্ত্রণ নাই, পরেও যে তার হাতে নিয়ন্ত্রণ থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। সমস্যাটা কি জানেন? তারেক রহমান এই বিএনপির সমস্ত সেন্ট্রাল লিডারদেরকে বিপদে ফেলাই দিচ্ছে, বিপদে ফেলাই দিচ্ছে একটা। কারণ উনি নিজে থেকে ধরেন না, ওনারা কিছু বলতে পারেন না। মানে প্রশ্ন তো স্ট্রেট, কারণটা তারেক রহমান নিজেও বলতেছেন না আমার একার উপর নির্ভর করে না। এখন একার উপর নির্ভর করে না, তাহলে কার উপর নির্ভর করে? তার নামও বলে না। তাহলে অদৃশ্য কেউ, অদৃশ্যটা কে? বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা? সেটা কি? আমি তো ভাই আমার দেশের যিনি, আমি যাকে নেতা মানতে চাই, যার সিদ্ধান্তের উপর আমার দেশ চলবে, সে অন্য কারোর সিদ্ধান্তের দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটা তো আমি ভাবতেই পারি না। এটা তো আমি ভাবতেই পারি না। তাহলে যখন উনি প্রাইম মিনিস্টার হবেন তখন উনি কার দ্বারা নিয়ন্ত্রিত হবেন? সেই অদৃশ্য শক্তির দ্বারা। ওই যে উপদেষ্টারা যে পদত্যাগ করলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন তার সাথে দুর্নীতির কোনো সম্পৃক্ততা নাই এই বিষয়তে নিয়ে, এবং তিনি সম্পদের বিবরণও দিয়েছেন। এই সম্পদের বিবরণকে আমরা দেখতে পাবো এক, এবং তার তিনি যে আসলে দুর্নীতির সাথে সম্পৃক্ততা নাই তাকে নিয়ে অনেক আলোচনা আপনি বিভিন্ন সময় করেছেন। তার এই কনক্লুশন থেকে আপনি কি বলবেন? আর একটা প্রশ্নের সাথে আমার খুব করতে ইচ্ছা করে যে উপদেষ্টা বা মন্ত্রিত্ব কাজটা কি খুব সহজ? মানে যাকে দেয়া হয় তিনিই করতে পারেন, এখন ইন্টারনাল কাউকে আবার দেয়া হবে বলে শোনা যাচ্ছে, মানে যে কেউ একজন বসলেই করে ফেলতে পারেন, এমন কি জনাব মাসুদ কামাল? জবাবদিহিতা যখন না থাকবে তখন সব কাজ সহজ। আমাকে একটা কাজ করতে দিলেন, আমি জানি এই কাজে কোনো জবাবদিহিতা নাই, তাহলে এই কাজটা সহজ কাজ আর কিছু নাই। আমি সব আওলা ঝাউলা করে ভাঙচুর করে যেটা পছন্দ করি যে পকেটে ঢুকাইয়া আমি কাজ করে ফাইলাম, খুব সহজ কাজ। কিন্তু যখন আমি জানবো এর একটা জবাবদিহিতা আছে, কাজটা আমি পারলাম কি পারলাম না সেটা আমাকে জবাব দিতে হবে, তখন ওই কাজটা কঠিন। এখন ওনাদের কোনো জবাবদিহিতা নাই। ওনারা একটা হিসাব দিয়েছেন, হিসাব কার কাছে দিয়েছেন? হিসাবটা দিতে হয় কেন? আপনি আমাকে সহজ কথা বলেন, হিসাবটা আমরা চেয়েছি কেন? হিসাবটা ওনারা দিতে চেয়েছিলেন কেন? প্রথমত জনগণ চেয়েছিল, জনগণ সবসময় চায় যে আপনি যে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পর আপনি যে আলাদিনের জাদুর চেরাগটা পেলেন, সেই চেরাগের মধ্যে আপনি কতবার ঘষা মারছেন, কতবার ভৈষা কি পরিমাণ অর্জন করছেন, এটা মানুষ জানতে চায়। এখন জানতে চায় আমি বুঝবো কেমন কিনা, এই জন্য মানুষ বলতে চায় যে আপনি প্রথমে যেই বলেন আমার কি কি সম্পদ আছে, তারপরে যখন আপনি বিদায় নিবেন তখন আমি আরেকবার জানবো যে আপনি কি কি সম্পদ আছে। দুইটাকে মিলিয়ে দেখবো যে এই সময় আপনার পক্ষে বৈধভাবে কি পরিমাণ উপার্জন করা সম্ভব, যার দ্বারা এই সম্পদ হওয়া সম্ভব। আমি এটাকে মানে একটা হিসাবে মিলাতে চাই। সিম্পল কথা, কিন্তু কথা কিন্তু বেশি না। ওনারা কেউ সম্পদের হিসাব যাওয়ার পরে দেন নাই, দায়িত্ব নেওয়ার পরে কেউই সম্পদের হিসাব দেন নাই, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ইউনূস সম্পদের হিসাব দেন নাই। এবং বিদায়ের সময় কেউ কেউ দিচ্ছেন বলে শুনি, দিচ্ছে কি দিচ্ছে না সেটা তো পাবলিক করতে হবে। সম্পদের হিসাব দিয়ে ইউনূস সাহেব চাই না, আমি চাই, আমি পাবলিকলি চাই। এমনকি আমি বলি ওই যে তার দুটা পিস্তল ছিল না, যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে এয়ারপোর্টে ধরা পড়ছিল, ওইটাও কিন্তু তার সম্পদ। আমার জানতে হবে ওই সম্পদের ভবিষ্যৎ কি, ওই সম্পদ এখন উনি কিভাবে ধারণ করবেন। কারণ 30 বছরের কম হলে, 30-35 বছরের কম হলে পরে সে অস্ত্র কিনতেই পারে না। সমস্ত নিয়ম কানুন অগ্রাহ্য করা যায় যখন সে মন্ত্রীর পর্যায়ে থাকে। সে তো মন্ত্রীর পর্যায়ে ছিল, তো সম্পত্তিটা সংগ্রহ করছিলেন। এখন তো আমার মন্ত্রিত্ব নাই,
পিস্তল দুটার কি হলো রে ভাই? আমি খুব জানতে চাই, ওই আগ্নে আছে দুটা কি হলো, আমার জানার খুব ইচ্ছা। তো ওইগুলি উনি কি করবেন এখন? প্রতিদিন কাউকে দিতেও পারবেন না, তাহলে গভর্নমেন্টকে জমা দিচ্ছেন। জমা যদি দেন তারপরেও কষ্ট থাকবে। ওই পিস্তল দুটা উনি কিনছিলেন কোন টাকা দিয়া? ওনার পার্সোনাল টাকা দিয়া নাকি গভর্নমেন্ট টাকা দিয়া? গভর্নমেন্ট টাকা যদি কিনতে পারেন না, ওনার পার্সোনাল টাকা দিয়ে কিনা থাকলে ওনার কিভাবে টাকাটা পাইলেন? বলবেন দাম তো বেশি না, 5 লাখ টাকা হবে। ওনার 5 লাখ টাকা কেমন করে জমলো? ওনার ইনকাম কত? একটা উপদেষ্টার বেতন কত? বেতন ভাতা মিলে কত পায়? 2 লাখ টাকাও পায় না। তাহলে ওনার এই ছাট বাট, নীলা মার্কেটে হাঁস খাওয়া, ওয়েস্ট ইন্ডিজে খাওয়া দাওয়া, এইগুলি করতে গেলে 2 লাখ টাকা টাকা নাকি রে ভাই? কই গেল ওগুলি? বুঝান, আমার হিসাব দেন। তো কিন্তু ওই ওই যে প্রশ্নগুলি নীলা আমি মার্কেটের জানতে চাই। হাঁসের মধ্য দিয়ে জনাব মাসুদ কামাল যেটি চলে গেল, চাঁদাবাজির সাথে তার যে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল সেটির তো কোনো কিছু হলো না। নীলা শুনেন, মার্কেট আর হাঁস আর ওয়েস্টের নিয়ে কথা আমি বলা আপনাকে হলো। একটা কথা বলি। ডক্টর ইউনূস সরকারের নানা রকম আইকন আছে কিন্তু ওনার। কেউ হলো উন্নয়নের আইকন, কেউ হলো সাফল্যের আইকন, কেউ হলো আপনার আধুনিকতার আইকন আছে, একজন আছে আকাশ থেকে ঝাঁপ দেওয়ার আইকন আছে, কোনো সমস্যা নাই। আর উনি হচ্ছেন গিয়া দুর্নীতির আইকন। এই ইউনূস সরকারের উনি দুর্নীতির আইকন, এটা ভাই মানতে হবে। এখন উনি কিভাবে এটা দিবেন হিসাবটা? ওনাকে হিসাব দিতে হবে। আমি বলি, যদি উনি এই দেশে থাকতে চান, এই হিসাব টুডে টুমোরো দিতে হবে।